পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে যাবে ইরান। বিশ্ব নতুন এক পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার দ্বারপ্রান্তে বলে জানিয়েছে স্টকহোম পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রি। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে ইরান বেরিয়ে যাওয়ার ফলে পারমাণবিক অস্ত্র বানাতে ইরানের আর কোনো আইনি জটিলতা থাকবে না। বর্তমানে ইসরায়েল, পাকিস্তান, ভারত এবং উত্তর কোরিয়া এই চুক্তির বাইরে আছে। এই তালিকায় ইরান এখন যুক্ত হবে। এর ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমারাও আর কোনো নজরদারি করতে পারবে না। মানবতার আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও বিশ্ব ক্রমশ আরও অস্থিতিশীল হয়ে উঠছে এবং পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা দিন দিন বাড়ছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিফরির বাৎসরিক প্রতিবেদনের উপসংহারে এই মন্তব্য করা হয়। প্রতিবেদনটি সংঘাত, অস্ত্র বাণিজ্য এবং সামরিক ব্যয়ের সাম্প্রতিক তথ্য উপস্থাপন করেছে। তবে এতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নতুন এক পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতাকে। সিপ্রির মতে আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল ক্রমশই এই প্রতিযোগিতা ডানা বাঁধছে। সিপ্রি জানিয়েছে আমেরিকা এবং রাশিয়া পুরনো 1000 পারমাণবিক ওয়ারহেড ধ্বংস করায় মোট ওয়ারহেডের সংখ্যা কমলেও নতুন ওয়ারহেড তাদের ভান্ডারে যুক্ত হয়েছে এবং কোনো ধরনের চুক্তি না থাকায় এই প্রবণতাই ভবিষ্যৎ সংখ্যা বৃদ্ধি পাবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে পারমাণবিক অস্ত্রের শক্তির নির্ভুলতা এবং স্বভাব ব্যবস্থা চলমান বিশ্বের সামনে নতুন এক পারমাণবিক যুগের সূচনা করেছে। সিপ্রি পরিচালক ড্যানি স্মিথ আল জাজিরাকে বলেন, আমরা এক নতুন পর্যায়ে প্রবেশ করছি যার সূচনা হয়েছিল কোভিড মহামারীর আগেই। এটি খণ্ড খণ্ড কিছু উন্নয়নের বিষয় নয়, এটি একটি সামগ্রিক প্রবণতা যেখানে উত্তর কোরিয়া থেকে শুরু করে নতুন পারমাণবিক শক্তিধর ভারত, পাকিস্তান পর্যন্ত সবাই পারমাণবিক সক্ষমতা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। পারমাণবিক শক্তিধর দেশগুলো তাদের অস্ত্র উন্নত করছে। চীন তার উত্তরাঞ্চলে মরুভূমি এবং পার্বত্য এলাকায় 350টি নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সাইলো নির্মাণ করছে। গত বছরে 100টি নতুন পারমাণবিক ওয়ারহেড যুক্ত হয়ে চীনের মোট ওয়ারহেডের সংখ্যা দাঁড়িয়েছে 600টিতে। এই প্রবণতা একইভাবে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। যদিও চীনের প্রথমে আঘাত না করার বা নো ফার্স্ট ইউজ নীতি রয়েছে, তবে তারা লঞ্চ অন ওয়ার্নিং সক্ষমতা বা প্রতিক্রিয়াশীল পাল্টা আঘাত গড়ে তোলার চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে। চীন এবং ভারত দুই দেশেই শান্তিকালেও ক্ষেপণাস্ত্র ওয়ারহেড স্থাপন করার পথে হাঁটছে, যা তাদের দীর্ঘদিনের ওয়ারহেড এবং ক্ষেপণাস্ত্র রাখার আলাদা নীতিতে পরিবর্তন এনেছে। ভারত সম্ভবত দীর্ঘপাল্লা ক্ষেপণাস্ত্র উন্নয়নে মনোযোগ দিচ্ছে, কেননা এখন তারা শুধু পাকিস্তান নয়, চীনকেও বিবেচনায় নিচ্ছে। উত্তর কোরিয়া ইতিমধ্যে 50টি পারমাণবিক বোমা তৈরি করছে। আরও 40টির মতো পরিশোধিত পারমাণবিক পদার্থ মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারা স্বল্প পাল্লার কৌশলগত পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে। পাকিস্তানও পারমাণবিক পদার্থ মজুত করছে এবং সিপ্রির মতে দেশটি পারমাণবিক অস্ত্র ভান্ডার আগামী 1 দশকে আরও সম্প্রসারিত হবে। ব্রিটেন তাদের ওয়ারহেডের সংখ্যা 225 থেকে 260-এ উন্নীত করছে এবং পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ডেটোনেট শ্রেণীর সাবমেরিন তৈরি করছে। ফ্রান্সও তৃতীয় প্রজন্মের সাবমেরিন এবং আকাশ থেকে নিক্ষেপযোগ্য পারমাণবিক ক্রুইজ ক্ষেপণাস্ত্র নির্মাণ করছে। ইসরায়েলের বিদ্যমান সাবমেরিনগুলো টর্পেডো টিউব থেকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের নতুন ড্রাগন সাবমেরিনে উলম্ব উৎক্ষেপণ ব্যবস্থা বা ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম থাকতে পারে। তবে এইসব রাষ্ট্রের যৌথ অস্ত্র ভান্ডার বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের মাত্র 10%। বাকি 90% অস্ত্রই রয়েছে রাশিয়া এবং আমেরিকার হাতে। দেশ দুটি প্রত্যেকের হাতে 1700 বেশি সক্রিয় ওয়ারহেড এবং মজুদে রয়েছে আরও 4521টি। আমেরিকা তার পারমাণবিক ক্ষেপণাস্ত্র, সাবমেরিন এবং বোমারু বিমান উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে। গত বছরে তারা 200টি আধুনিকায়িত পারমাণবিক ওয়ারহেড মজুত করছে। এটি স্নায়ু যুদ্ধের অবসানের পর কোনো একক বছরের সর্বোচ্চ। রাশিয়াও তাদের আকাশ এবং সমুদ্রভিত্তিক সভ্য ব্যবস্থা উন্নত করছে এবং তারা বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করে থাকতে পারে। গত বছর দেশটি তার পারমাণবিক নীতি সম্প্রসারিত করছে। পূর্বে কেবল রাষ্ট্রের অস্তিত্ব সংকটে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমোদন দিত রাশিয়া, কিন্তু নতুন নীতিমালায় বলা হয়েছে যদি রাশিয়ার সার্বভৌমত্ব বা ভূখণ্ডের অখণ্ডতার উপর গুরুতর হুমকি দেখা দেয় অথবা যদি আকাশ ও মহাকাশ থেকে বড় ধরনের আক্রমণ হয়, তাহলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমোদন মিলবে। এসব আক্রমণের মধ্যে ড্রোনও অন্তর্ভুক্ত, যেগুলো ইউক্রেন প্রায় একযোগে ডজন ডজন পাচ্ছে রাশিয়ার ভিতরে। সিপ্রি জানিয়েছে রাশিয়ার এই নতুন নীতি একই অর্থ বোঝাতে পারে যে দেশটি পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে তাদের সীমা কমিয়ে ফেলছে। ইউক্রেন যুদ্ধের ময়দানে রাশিয়া প্রচলিত অস্ত্রের মিশ্র ফলাফলেই দেশটিকে জাতীয় কৌশলে পারমাণবিক অস্ত্রের উপর আরও নির্ভরশীল করে তুলতে পারে। অধিক অস্থিতিশীল বিশ্বে আরও বড় বোমা তৈরি হচ্ছে।
এই পরিবর্তনগুলো ঘটেছে এমন এক বিশ্ব পরিপ্রেক্ষিতে যেখানে প্রচলিত সশস্ত্র সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। সিফ্রিট হিসেবে 2023 সালে যে সংঘাতে 1,88,000 জন নিহত হয়েছিল, 2024 সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,39,000-এ। এই হিসাব 5টি বড় সংঘাতকে ঘিরে: ইসরায়েল গাজা আগ্রাসন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মিয়ানমার ও সুদানের গৃহযুদ্ধ এবং ইথিওপিয়ায় উপজাতীয় সংঘর্ষ সংঘাত। সিফটির তথ্য অনুসারে গত এক দশকে বৈশ্বিক সামরিক ব্যয় বেড়েছে 37% এবং শুধু গত বছরে বেড়েছে 9.4%, যা মোট ব্যয়কে নিয়ে গেছে 2.7 ট্রিলিয়ন মার্কিন ডলারে। পারমাণবিক অস্ত্রের পাল্লা, ধ্বংস ক্ষমতা, নির্ভুলতা এবং টিকে থাকার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রচলিত সংঘাতের তীব্রতা, এই দুয়ের সমন্বয়ে পারমাণবিক অস্ত্র বিস্তারের প্রবণতা আরও বাড়ছে বলে মনে করে সেন্টার ফর ইউরোপিয়ান পলিসি অ্যানালাইসিস বা সিইপি এর ট্রান্স আটলান্টিক ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি প্রোগ্রামের ফেলো মিনা আল্যান্ড। তিনি বলেন, এই পরিস্থিতি ইউরোপকে এমন এলাকাতে পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনা শুরু করেছে যেখানে তা একসময় অকল্পনীয় ছিল। নর্ডিক বোমা বিষয়টি এখন সুইডেন এবং ডেনমার্কের রেডিও টকশোর আলোচ্য বিষয়। ডেনমার্কের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়েভা কোফড সম্প্রতি বলেছেন, এটি নর্ডিক প্রতিরক্ষা জোট এবং নিজস্ব পারমাণবিক অস্ত্র এখন শুধু স্বপ্ন নয়, বরং কৌশলগত আলোচনাও। তিনি বলেন, এটি এক উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণ পরিবর্তন, কারণ ডেনমার্ক এবং নরওয়ে এর আগে ন্যাটো পারমাণবিক অস্ত্র রাখার উপর সীমাবদ্ধতা রেখেছিল এবং ফিনল্যান্ড ও সুইডেন বরাবরই পরমাণু নিরস্ত্রীকরণ প্রচারণার পক্ষে ছিল। এখন ফিনল্যান্ড ও সুইডেন আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক সামরিক চুক্তি স্বাক্ষর করেছে, যা গত বছর কার্যকর হয়েছে। এই চুক্তি অনুযায়ী আমেরিকা এসব দেশে সেনা এবং অস্ত্র এমনকি পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারে। পোল্যান্ডও ইতিমধ্যে জানিয়েছে তারা আমেরিকা পারমাণবিক অস্ত্র ভাগাভাগির ব্যাপারে আগ্রহী। তবে আমেরিকার নিরাপত্তা গ্যারান্টির উপর আস্থা এখন দুর্বল হয়ে পৌঁছে বলে মত দেন সিফ্রিড ড্যান স্মিথ। তার মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিকে নির্দিষ্ট সামরিক ব্যয় পূরণের শর্ত সাপেক্ষ করে তুলছে। মিনা আল্যান্ডে বলেন, ফ্রান্স এবং ব্রিটেনের স্বতন্ত্র পারমাণবিক শক্তি মূলত এই প্রশ্ন থেকেই জন্ম নিয়েছিল। আমেরিকা কি নিউ ইয়র্ক কিংবা ওয়াহিওর একরন শহরকে বলি পাঠা বানিয়ে বার্লিনকে রক্ষা করবে? এখন আমেরিকার অবস্থানে প্রমাণ করে কেন ফ্রান্স তাদের স্বায়ত্তশাসিত কৌশলকে গুরুত্ব দিয়েছিল। সিফটির তথ্য অনুযায়ী জাতিসংঘের 193 সদস্য রাষ্ট্রের মধ্যে 178 দেশ কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি বা সিটিবিটি অনুসমর্থন করছে। গত বছর 4টি দেশ ট্রিটি অন দ্য প্রহিবিশন অফ নিউক্লিয়ার ওয়েপন্স বা টিপিএনডব্লিউ সমর্থন করেছে, যার লক্ষ্য হল পারমাণবিক অস্ত্র সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা। এই নিয়ে মোট অনুসমর্থনকারী দেশের সংখ্যা দাঁড়িয়েছে 73-এ। আরও 25টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে, তবে অনুসমর্থন করেনি। সিফ্রিড ড্যান স্মিথ বলেন, এই নিরস্ত্রীকরণের প্রচেষ্টা এসেছে যুক্তি থেকে। পারমাণবিক যুদ্ধে কেউই বিজয়ী হতে পারে না, পারমাণবিক যুগের 80 বছর পরেও। স্মিথ বলেন, কোনো পরিস্থিতিতে পারমাণবিক যুদ্ধ শুরু করার অর্থ হয় না। আমি প্রায় নিশ্চিত ইসরায়েল যদি সত্যিকারের অস্তিত্বের সংকটে পড়ে তাহলে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে, কিন্তু তাতে কিছুই অর্জিত হবে না। তারা বড়জোর প্রতিশোধ নিতে পারবে। প্রিয় দর্শক, ইরান এই চুক্তিতে বেরিয়ে যাওয়া কিসের ইঙ্গিত দিচ্ছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ইরানের পরমাণু গবেষণা নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।